নমস্কার। আরও গল্প চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন গল্প পাঠ নিয়ে চলে এসেছি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো গল্পটা শুনতে থাকুন। আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা দিঘির ঝামেলা। দিঘি ঝামেলায় পড়েছে, জটিল ঝামেলা। সুন্দরী বুদ্ধিমতী দিঘি সিদ্ধান্ত নিয়েছে অনেক হয়েছে, আর নয়, ঝামেলা এবার মেটাতে হবে, যে করেই হোক মেটাতে হবে। ঝামেলা মানেই মনের ভিতর খচখচানি। খচখচানি মন ডেঞ্জারাস জিনিস, সব কাজ পণ্ড করে দেয়। লেখাপড়া থেকে আড্ডা, আড্ডা থেকে সিনেমা, সিনেমা থেকে গান, গান থেকে বই, বই থেকে ফেসবুক, ফেসবুক থেকে দিনে একবার করে মায়ের সঙ্গে ঝগড়া, ঝগড়া থেকে ভাব, ভাব থেকে রাতে খেতে বসে বাবার কাছে নানা আবদার। সব সময় মন খচখচ করতেই থাকে, কোনো কাজ ঠিক মতো করা যায় না, করতে পারছেও না দিঘি। ঝামেলা মেটাতে হবে। সেদিন ক্লাসে ফিজিক্স ম্যাডাম বললেন, তোমার কি কোনো সমস্যা হয়েছে দিঘি? দিঘি কাচুমাচু মুখে উঠে দাঁড়ালো। ফিজিক্স ম্যাডাম আরবি, রুক্মিণী বসু, দেখতে নরম সরম স্বভাবে করা। অমনোযোগী ছেলে মেয়েদের ক্লাস থেকে বের করে দেওয়া তার বিশেষ পছন্দ। বের করার সময় মিষ্টি হেসে চিমটি দিয়ে কথা বলেন। ক্লাসে তোমাকে দেখে মনে হচ্ছে খাঁচায় বন্দি পাখি, ছটফট করছো। আমার এটা পছন্দ নয়। পাখি কেন বন্দি থাকবে? সে থাকবে আকাশে। যাও, তুমি মুক্ত। কলেজের থার্ড ইয়ারে ক্লাস থেকে বের করে দেওয়া অপমানের। দিঘি অপমানের জন্য তৈরি হলো। আমতা আমতা করে বলল, না ম্যাডাম, কোনো সমস্যা হচ্ছে না। আরবি বললেন, অবশ্যই হচ্ছে, অনেকক্ষণ থেকেই দেখছি তুমি উসখুস করছো। আমার লেকচারে মন নেই। তুমি কি বলতে পারো সাউন্ডের কোন অংশটা নিয়ে আমি এতক্ষণ বলছিলাম? বলার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি সে ম্যাডামের লেকচার শোনেনি। কি করে শুনবে? সেদিনই যে সে পরপর দুটো চিঠি পেয়েছিল, একটা মেলে চিঠি, একটা মোবাইল চিঠি। একটা দেখেছে কলেজে আসার আগে কম্পিউটার অফ করতে গিয়ে, আর মোবাইলের মেসেজটা এসেছে ক্লাসে ঢোকার ঠিক আগে। দুটো চিঠি এক লাইনের, কিন্তু তাতেই যা ঝামেলা হওয়ার হয়ে গিয়েছে। দিঘি শাস্তির জন্য তৈরি হলো। মাথা নামিয়ে বলল, সরি ম্যাডাম। আরবি একটু চুপ করে থেকে বললেন, আমি জানতাম তুমি পারবে না। দিঘি, তুমি লেখাপড়ায় যথেষ্ট ভালো। তোমার মতো বুদ্ধিমতী স্টুডেন্ট যদি ক্লাসে মন না দেয়, সেটা আমার মতো টিচারের পক্ষে সমস্যার হয়। দিঘি লজ্জা পেল। ক্লাস থেকে বের করে দেওয়ার চেয়ে বেশি লজ্জা। কড়া ম্যাডাম এমন স্নেহভরা বকুনি দিলে লজ্জা পাওয়ারই কথা, কিন্তু উপায় কি? সে তো আর ইচ্ছে করে উসখুসানি করেনি, এর জন্য তার ঝামেলা দায়ী। শুধু ক্লাসে নয়, সমস্যা হচ্ছে বাইরেও। বন্ধুদের সঙ্গেও একই কাণ্ড। সেদিন ক্যান্টিনে সৃজা সিনেমার গল্প বলছিল। সৃজার এই এক বিচ্ছিরি স্বভাব, যে সিনেমা দেখবে বন্ধুদের ধরে ধরে শোনাবে। এই অভ্যেস ত্যাগ করার জন্য সৃজাকে অনেকবার বলা হয়েছে। শুধু গল্প নয়, বিভিন্ন ধরনের রোমাঞ্চকর দৃশ্যের কথাও বলে ফেলে মেয়েটা। কোনো এক সিনেমার হিরো হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলে হিরোইনকে চুমু খেয়েছে, সেটাও বলে দিয়েছে। হিরোইন তখন বাড়ির ছাদে কাপড় শুকোতে দিচ্ছিল। অকস্মাৎ এই আকাশচুম্বনে সে জ্ঞান হারায়। কোনো সন্দেহ নেই ঘটনা টান টান উত্তেজনার। এই উত্তেজনার আগে ফাঁস করে দেওয়ার পর রিতম তো সৃজাকে এই মারে কি সেই মারে, মারবেই।
সিনেমাটা দেখার মজাই নষ্ট। এখন সিনেমার গল্প বলতে গেলেই বন্ধুরা সৃজাকে অ্যাভয়েড করে। সৃজা মুখ কাচুমাচু করে বসে থাকে। দিঘির খারাপ লাগে। সে খানিকটা করুণা করেই মাঝে মধ্যে সৃজাকে সময় দেয়। সৃজাও খুব উৎসাহে গল্প শুরু করে। মাঝে মধ্যে পরীক্ষাও নেয়। দিঘি ঠিক মতো গল্প শুনছে কিনা সেই পরীক্ষা। সেদিন পরীক্ষায় ডাহা ফেল করলো দিঘি। গল্প তো দূরের কথা, সিনেমার নামটাই মনে করতে পারলো না। করবে কি করে? সৃজার দিকে তাকিয়ে থাকলেও তার মনে তো খচখচানি। খচখচানি মনে কানে কিছু ঢোকে না। সৃজা কাঁদো কাঁদো মুখে বলল, তুইও অন্যদের মতো হয়ে গিয়েছিস দিঘি, আমার কথা কানে নিস না। শুধু সিনেমার গল্প নয়, সিরিয়াস বিষয়ে ঝামেলা। শনিবার সীমন্তিনী নিজের দুঃখের কথা বলছিল। কিভাবে তার মা তাকে সবসময় পাহারা দিয়ে রাখে সেই দুঃখ। স্কুলে তো বটেই, কলেজে ওঠার পরেও তার উপর কঠিন নজরদারি চলছে। বাড়ির বাইরে একা বেরোনো দূরের কথা, ঘরের দরজা বন্ধ করে সে একটুকু ফেসবুক করবে সে উপায় পর্যন্ত তার নেই। মা তেড়ে আসেন, ফেসবুকে চ্যাট করার সময় পাশে পড়ে আর চোখে তাকান। সারাক্ষণ খটখট করে কি করিস? সীমন্তিনী বিরক্ত হয়ে বলে, ফেসবুক গ্রুপে কথা বলছি। সীমন্তিনীর মা অবাক হয়ে বলেন, গ্রুপ? সে আবার কি? সীমন্তিনী বলে, সে আছে, বিভিন্ন বিষয় নিয়ে এক একটা গ্রুপে আলোচনা করা যায়, তুমিও করতে পারো। সীমন্তিনীর মা চোখ সরু করে বলেন, আমি কি বিষয় নিয়ে আলোচনা করব? সীমন্তিনী বড় করে শ্বাস ছেড়ে বলে, মেয়েদের উপর মায়েদের গোয়েন্দাগিরি নিয়ে। তোমরা গোয়েন্দাগিরির নতুন নতুন পথ বের করবে। এখানেই শেষ নয়। সীমন্তিনীর মা মাঝে মধ্যে টেবিল গোছানোর নাম করে মেয়ের ব্যাগ বই খাতায় তল্লাশিও চালান। সম্ভবত কারো চিঠিপত্র ফটো আছে কিনা খুঁজে দেখেন। মোবাইলে ফোন এলে হাজার প্রশ্ন। কে করেছিল, ছেলে না মেয়ে? মেয়ে হলে ঠিক আছে, ছেলে হলে কোন ছেলে? কলেজের গেটে গাড়ি নামিয়ে দেয়, আবার কলেজের গেট থেকে গাড়ি তুলে নিয়ে যায়। সীমন্তিনী তার এই মর্মস্পর্শীর দুঃখের কথা বলতে বলতে প্রায় কেঁদে ফেলল। দিঘি, তুই বল, আমি কি করব? আমি কি বাড়ি থেকে পালাবো? দিঘি পড়ে মুশকিলে। সে কি বলবে? তার মাথায় তো কোনো কথাই ঢোকেনি। কোনো জবাব না দিয়ে সীমন্তিনীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সীমন্তিনী বলে, অমন মাছের মতো তাকিয়ে আছিস কেন? বল, আমি কি করব? বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর অন্য কোনো পথ আছে? দিঘি স্মার্ট হওয়ার চেষ্টা করে। জোর করে হেসে বলে, আর একবার গোড়া থেকে বলবি সীমন্তিনী, প্লিজ? আমি ঠিক মন দিয়ে শুনিনি। বাড়ি থেকে পালানোর ব্যাপার তো, মন দিয়ে না শুনে মতামত দেওয়াটা ঠিক হবে না। বন্ধুর এরকম একটা দুঃখের কথা যে কেউ মন দিয়ে শোনে না, সীমন্তিনী ভাবতেও পারেনি। সে কাঁধে ব্যাগ নিয়ে দিঘির সামনে থেকে তখনই উঠে যায় এবং 3 দিন কথা বন্ধ রাখে। কলেজের ক্লাস বা বন্ধুদের সঙ্গে নয়, খচখচানি মনের জন্য সমস্যা হচ্ছে বাড়িতেও। মা সেদিন বলল, তোর কি হয়েছে বলতো দিঘি? বললাম বেডরুম থেকে মোবাইল টেনে দে, 1 গ্লাস জল এনে দিলি। দিঘি অন্যমনস্কভাবে বলল, ভুল বুঝেছি। দিঘির মা বললেন, ভুল বুঝেছিস? মোবাইল আর জল তো কাছাকাছি জিনিস নয়, ভুল বুঝবি কি করে? দিঘি চুপ করে যায়। না গিয়ে উপায় কি? মাকে তো বলা যায় না একটু আগেই তাকে পরপর 2টো ফোন ধরতে হয়েছে, তারপরই মোবাইল আর জলে গুলিয়ে দিয়েছে। কিন্তু বেশি দিন এই জিনিস চলবে না। চললে শুধু মোবাইল আর জল নয়, জীবনটাই গুলিয়ে যাবে। কিন্তু ঝামেলা দূর করার পথ কি?
পথের খোঁজে দরজা বন্ধ করে অনেক রাত পর্যন্ত চিত হয়ে শুয়ে রইল দিঘি। শুয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল। লাভ হলো না। উঠে পড়ে খানিকক্ষণ পায়চারি করল, তাতেও লাভ হলো না। দরজা খুলে পা টিপে রান্নাঘরে গেল। মা বাবার ঘুম যেন না ভাঙে। কফি বানিয়ে খেলো, কোনো লাভ হলো না। তারপর ল্যাপটপ খুলে দুটো ফটো পাশাপাশি রেখে গালে হাত দিয়ে ভুরু কুচকে খানিকক্ষণ তাকিয়ে রইল। ঝামেলা আরো জড়িয়ে মরিয়ে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়তে পড়তে দিঘি বুঝতে পারল সমস্যা একান্ত ব্যক্তিগত হলেও একা সমাধান অসম্ভব। পরামর্শ লাগবে। এ ব্যাপারে তো বড়দের পরামর্শ নেওয়া যাবে না, একমাত্র খুব কাছের বন্ধুর সঙ্গে কথা বলা যেতে পারে। শুধু কাছের নয়, খুব কাছের বন্ধু চাই, যারা বিষয়টার গুরুত্ব বুঝবে এবং পাঁচ কান করবে না। প্রেমের কথা পাঁচ কান করা যায় না, বিশেষত ঝামেলার প্রেম তো একেবারেই নয়। ঘুমের আগে মনে মনে দুই কাছের বন্ধুর নাম ঠিক করে ফেলল দিঘি। একজন কেমিস্ট্রির অরিত্রা, অন্যজন আনন্দিনী। অরিত্রার সঙ্গে দিঘির সম্পর্ক ঘনিষ্ঠ, তবে ঘনিষ্ঠ বলে যে দিঘি তার সঙ্গে কথা বলবে এমন নয়। অরিত্রা প্রেমের ব্যাপারে ওস্তাদ একজন মেয়ে। তার হাত ধরে কতজনের যে প্রেম হয়েছে তা বলে শেষ করা যাবে না। কাউকে হাতে কলমে আলাপ করিয়ে দিয়েছে, কাউকে আলাপ করার জন্য উৎসাহিত করেছে, কখনো আবার বান্ধবী সেজে নিজেই গিয়ে আলাপ করেছে। দিঘির বিশ্বাস অরিত্রা সঠিক পরামর্শই দেবে। আর আনন্দিনী হলো ঠান্ডা মাথার মানুষ, সাবধানীও বটে, আগু পিছু হিসেব করে চলে। কলেজ যাওয়ার আগে অরিত্রার বাড়ি গিয়ে হাজির হলো দিঘি। বলল, দরজাটা বন্ধ করে দে, গোপন কথা আছে। অরিত্রা বলল, চল কলেজে গিয়ে কথা বলে, ক্যান্টিনে বসে। দিঘি বলল, না, তোর সঙ্গে আলাদা করে কথা বলতে গেলেই সকলে সন্দেহ হবে, ভাববে আমি নিশ্চয়ই প্রেম নিয়ে প্রবলেমে পড়েছি। অরিত্রা খিলখিল করে হেসে বলল, পড়েছিসই তো। দিঘি কড়া গলায় বলল, দেখ অরি, তুই যদি সিরিয়াস না হোস তাহলে কিন্তু বলবো না। সরি, আমি মুখ গম্ভীর করেছি। এবার বল, কতদিনের কেস? দিঘি বলল, বেশি দিন নয়, মাস দুয়েক। অরিত্রা বলল, বাপরে বাপ, 2 মাস? সে তো অনেক দিন। ডেটিং কতবার হয়েছে? টিয়ে কিছু করেছিস? দিঘি বলল, আবার ফাজলামি। অরিত্রা বলল, সরি, আর বলবো না। নে বল, ছেলেটার নাম কি? দিঘি একটু চুপ করে থেকে বলল, ছেলেটা নয়, দুটো ছেলে। অরিত্রা আঁতকে উঠে বলল, কজন বললি? 2 জন? বলিস কি রে দিঘি, আমি ঠিক শুনছি তো? তোর মতো গুড গার্ল একেবারে 2 জনের সঙ্গে প্রেম শুরু করেছে? আমি কিচ্ছু জানতে পারলাম না। কংগ্রাচুলেশন, ডবল কংগ্রাচুলেশনস। দিঘি গম্ভীর গলায় বলল, কংগ্রাচুলেশনের কিছু নেই, এখনো কারোর সঙ্গে কিছু করছি না, আর সেটাই হয়েছে ঝামেলা। কিভাবে ঝামেলা মুক্ত হব জানতে তোর কাছে আসা। অরিত্রা বলল, আমার মাথায় কিছু ঢুকছে না, খুলে বল ভাই। দিঘি বলল, বেশি খুলে বলতে পারবো না, চট করে মূল ঘটনা বলছি। অরিত্রা উত্তেজিত গলায় বলল, তাই বল, আগে মূল শুনি, তারপর শাখা পোশাকায় যাব। দিঘি সংক্ষেপে ঘটনা বলল। ছন্দক আর স্নেহাল। ছন্দকের সঙ্গে আলাপ ফেসবুকে, স্নেহালের সঙ্গে ছোট পিসির বাড়িতে, টুকলুর জন্মদিনে। টুকলু ছোট পিসির ক্লাস 4-এ পড়া নাতি। ছন্দক ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্র।
পড়া শেষ করে চাকরি নিয়ে বাইরে চলে যাওয়ায় তোড়জোড় করছে। তার সঙ্গে দিঘির ঘনিষ্ঠতা হয়েছে ফেসবুকের কেরিয়ার গ্রুপে। এই গ্রুপে ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার নিয়ে আলোচনা করে, ইনফরমেশন দেওয়া নেওয়া হয়। সেখানে নানা আলোচনার ফাঁকে ছন্দক দিঘিকে ফট করে ভালোবেসে ফেলেছে। দুজনের দেখা হয়েছে কয়েকবার। লম্বা চওড়া এই ছেলেটিকে দিঘির অপছন্দ হয়নি। ছন্দক খুবই প্র্যাকটিক্যাল মানুষ, মাটিতে পা দিয়ে চলে, বড় চাকরি বাড়ি গাড়ির স্বপ্ন দেখে। এতদিন হাবে ভাবে ভালোবাসার কথা বলতো। এক সপ্তাহ হলো ছন্দক দিঘির কাছে উত্তর চেয়েছে, হ্যাঁ নাকি না। দিঘি কিছু বলেনি, শুধু বলেছে এখনই এত তাড়া কিসে। ছন্দক বলেছে, এটাতেই আমার আপত্তি দিঘি। কেরিয়ার নিয়ে যেমন পরিকল্পনা করতে হয়, জীবন নিয়েও তাই। আগে থেকে ভেবেচিন্তে এগোনো উচিত। সেক্ষেত্রে তোমার মতামত জরুরি। দিঘি তারপরও চুপ করে থেকেছে, কিন্তু আর চুপ করে থাকা যাচ্ছে না। ছন্দ ক্রমশ চাপ বাড়াচ্ছে। হ্যাঁ অথবা না একটা কিছু সে শুনতে চায়। স্নেহালের সঙ্গে দিঘির ঘনিষ্ঠতা টুকলুর জন্মদিনের ফটো নিয়ে। ঠিক ফটো নিয়ে নয়, তা নিয়ে ঝগড়া করতে গিয়ে। ওই রোগা পটকা ঝাঁকড়া চুলের ছেলেটা ক্যামেরায় কি এমন একটা কায়দা করেছিল কে জানে। দিঘিকে সব ছবিতেই মনে হচ্ছে ঝগড়ুটে, ভুরু কোচকানো, নাক ফোলা, যেন ফটোর মধ্যে থেকে ঝগড়া করে উঠবে। পিসির বাড়িতে সেই ছবি নিয়ে এসেছিল স্নেহাল। দেখতে দেখতে তাকে চেপে ধরে দিঘি। আমার ফটো এভাবে তুলেছেন কেন? স্নেহাল অবাক হওয়ার ভান করে। কিভাবে তুলেছি? দিঘি বলে, সব ফটোতেই মনে হচ্ছে আমি ঝগড়া করছি, আমি একটা ঝগড়ুটে। স্নেহাল বলল, আমাকে বলছো কেন? ক্যামেরাকে বলো। তাছাড়া স্নেহাল চুপ করে গেলে দিঘি কটমট করে বলল, তাছাড়া কি? স্নেহাল মুচকি হেসে বলল, মানুষের চোখ মিথ্যে বলে, ক্যামেরা মিথ্যে বলে না। ব্যাস, আগুনে ঘি পড়ল। দিঘি প্রায় তেড়ে যায় আর কি। ছোট পিসি কোনো রকমে দিঘিকে সামলায়। যাওয়ার সময় স্নেহাল চুপি চুপি দিঘিকে মোবাইল নাম্বার দিয়ে বলল, ঝগড়া করতে ইচ্ছে হলে করো, আমি অপেক্ষা করব। সেই শুরু। মাঝে মাঝে কথা, দু একবার বেরোনো, একদিন সিনেমা দেখতেও গিয়েছে। স্নেহাল কেরিয়ার নিয়ে পাগল, কিন্তু তার ভাবনা অন্যরকম। সে ডকুমেন্টারি ফিল্ম বানাতে চায়, বিখ্যাত ডকুমেন্টারি পরিচালক হতে চায়। এর জন্য সে সবকিছু করতে রাজি আছে। যখন সে ডকুমেন্টারির কথা বলে, তখন যেন ঘোরের মধ্যে চলে যায়। দিঘি, আমাদের দেশে যে কত কিছু নিয়ে ছবি তোলার আছে তা তুমি ভাবতেও পারবে না। কি বিচিত্র প্রকৃতি, কত ধরনের মানুষ। সাবজেক্ট আমার মাথায় সারাক্ষণ কিলবিল করে। এই তো সেদিনই ভাবছিলাম পাহাড়ি ঝর্ণার উপর একটা কাজ করব। হিমালয় জুড়ে যে কত রকম ফলস আছে, তারপর ধরো মরুভূমি যাযাবর মানুষেরা কিভাবে জীবনযাপন করে, তার উপরও একটা কাজ করার ইচ্ছা আছে। পড়াশোনা শুরু করেছি, কিন্তু সে সবই উপর উপর ইনফরমেশন। আমি মরুভূমিতে তাঁবু খাটিয়ে ওদের সঙ্গে থাকতে চাই। দিঘি খুশি হয়, বলে, করো না, সমস্যা কি? স্নেহাল চকচকে চোখে বলে, করবো তো বটেই। যেদিন চান্স পাবো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়বো, পিছন ফিরে তাকাবোই না। আমার কাছে চাকরি বাড়ি গাড়ির কোনো ভ্যালু নেই দিঘি, শখটাই আসল। ডকুমেন্টারির জন্য টাকা জোগাড় হলেই আমি সন্তুষ্ট। স্নেহালের শখ দিঘিতে মুগ্ধ করেছে। চারপাশের বাঁধা ধরা নিয়মের পাশে অন্যরকম। টাকা পয়সার বাইরে তার একটা স্বপ্ন আছে,
স্বপ্নটাকে ভালোবেসে ফেললো দিঘিও। যদি কখনো সম্ভব হয় ডকুমেন্টারি তৈরির কাজে স্নেহালের পাশে থাকবে। স্নেহাল কিন্তু একেবারে পাকাপাকিভাবে দিঘিকে পাশে চায়। 7 দিন আগে দুম করে দিঘিকে প্রপোজ করে বসেছে। বলেছে, চাপ নেওয়ার কিছু নেই দিঘি, 1 সপ্তাহ সময় নাও, তারপর তোমার উত্তর জানিও। হ্যাঁ বা না যাই বলো, হাসি মুখে মেনে নেব। এই হলো দিঘির ঝামেলা, জটিল ঝামেলা। দিঘির ঝামেলা দিনের কাজ রাতের ঘুম কেড়েছে। ছন্দক স্নেহাল দুজনের কাউকেই তার অপছন্দ নয়। দুজন দুরকম, একজন থাকে বাস্তব জগতে, অন্যজন স্বপ্নে। দুজনেই তাকে ভালোবেসে ফেলেছে, আর সেটাই হয়েছে মুশকিল। কাকে হ্যাঁ আর কাকে না বলবে কিছুতেই ভেবে পাচ্ছে না। অরিত্রা বলল, দুজনকেই হ্যাঁ বলে দে দিঘি। দিঘি বলল, ছি, তুই আমাকে এত খারাপ মেয়ে ভাবিস, আমাকে ঠকাতে বলছিস? অরিত্রা দুপাশে হাত ছড়িয়ে বলল, এতে ঠকানোর কি আছে, দুজনকে একসঙ্গে ভালোবাসা যায় না? দিঘি বলল, দুজন কেন 200 জনকেও ভালোবাসা যায়, কিন্তু এটা তো আর সেই ভালোবাসা নয়। ছন্দক আর স্নেহাল দুজনেই আমাকে। দিঘি মাথা নামিয়ে বলল, আমার সঙ্গে প্রেম করতে চায়। অরিত্রা ধপাস করে নিজের খাটের উপর শুয়ে পড়ল। এ তো স্বয়ম্বর সভা, নিজের মনের মতো বেছে নাও। আচ্ছা দিঘি, তুই নিজে কার প্রেমে পড়েছিস? দিঘি ঝুঁকে পড়ে অরিত্রার হাত ধরল, কাঁদো কাঁদো গলায় বলল, ওটাই তো বুঝতে পারছি না, সেই জন্যই তো ঝামেলা। প্রেম প্রেম নিয়ে তো মাথা ঘামাইনি, দুজনের সঙ্গেই বন্ধুত্ব, দুজনকেই পছন্দ। কি যে করি, হাত গুটিয়ে চুপ করে বসে থাকবো তা পারছি না, সর্বক্ষণ মনের ভিতর খচখচ করছে। অরিত্রা এবার উঠে বসে বলল, আমার মতে তুই স্নেহালকে হ্যাঁ বলে দে। ছেলেটা রোমান্টিক, নরম সরম, অনেকটা তোর মতো, তোর সঙ্গে ভালো ম্যাচ করবে। এই ধরনের ছেলেদের সঙ্গে প্রেম করলে মজা। ছন্দক ধরনের ছেলেগুলো বিরাট বোর, সারাদিন শুধু চাকরি বাড়ি গাড়ি নিয়ে পড়ে থাকবে। প্রেম করার সময় তুই হয়তো বললি, দেখো কি সুন্দর আকাশ, স্নেহাল বলবে, আচ্ছা দিঘি, ফ্ল্যাটটা কোন তলায় কিনবো, 21 না 26? রোম্যান্সে পুরো জল। তার চেয়ে তুই বরং স্নেহানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, ওর সঙ্গে পাহাড় জঙ্গল মরুভূমিতে ঘুরে ঘুরে বেড়া, ওর ক্যামেরা ক্যারি করবি, যদি চাস আমিও মাঝে মাঝে তোর হয়ে প্রক্সি দিতে পারি। দিঘি হাসতে হাসতে বন্ধুর পিঠে চড় মারল। তারপর দুজনে মিলে সোজা কলেজে। কলেজে গিয়ে আনন্দের সঙ্গে দেখা করলো দিঘি। সব কথা জানিয়ে দিঘি বলল, এবার মাথা ঠান্ডা করে বলো আনন্দিদি। আনন্দিদি হেসে বলল, তুই কি অন্যের কথা শুনে প্রেমে পড়তে চাইছিস? দিঘি বলল, না, পরামর্শ চাইছি, সিদ্ধান্ত তো আমার। আনন্দি বলল, দূর পাগল, প্রেম কি মিটিং করে হয়? যাকে ভালো লাগে তার সঙ্গে যাবি। এটাই তো ঝামেলা, আমার যে দুজনকেই ভালো লাগে। খুব বিপদে পড়ে গিয়েছি, লেখাপড়া কাজকর্ম সব ডকে উঠেছে। তুমি হলে কি করতে বলো তো আনন্দদি? আনন্দিদি একটু না ভেবে বলল, আমি হলে ছন্দককেই প্রেফার করতাম, নাইস বয়, একটা সময়ের পর উপার্জনটাই প্রধান বিষয়। দেখ দিঘি, ঝর্ণার জল খেয়ে আর মরুভূমির তাঁবুতে থেকে জীবন কাটবে না, ওসব ডকুমেন্টারিতেই থাকা ভালো। এই বয়সে ভুল করে বসলে সারা জীবন পস্তাতে হবে। আমি মাথা ঠান্ডা করে ভেবেই বলছি। বিকেলের আগে কলেজ থেকে ফিরেছে দিঘি। বাড়িতে কেউ নেই, তার মন খারাপ লাগছে, সে কনফিউজড। 7 দিনের সময়সীমা শেষ।
ছন্দকা স্নেহালকে যা বলার বলে দিতে হবে। মনের খচখচানি 10 গুণ বেড়ে গিয়েছে। অরিত্রা আর আনন্দিদি দুরকম পরামর্শ দিয়েছে, দুটোই ঠিক। তবুও দিঘির মনে হচ্ছে দুটোই ভুল। এ আর এক নতুন ঝামেলা। নিজের উপর রাগ হচ্ছে দিঘির। কেন যে মরতে ওই দুজনের সঙ্গে পরিচয় হলো, বেশ ছিল। আবার মনে হচ্ছে পরিচয় না হলে এমন চমৎকার দুটো ছেলেকে চেনাই হতো না। এমন সময় ডোরবেল বাজলো। কে এলো? বাবা মা? দরজা খুলে চমকে উঠল দিঘি। রক্তিম দা! স্কুলের বন্ধু কুট্টির দাদা। বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল। কবে এলো? পড়া কি শেষ? শুধু চমকে উঠল না, বুকটাও ধক করে উঠল দিঘির। বুকের ধক করার গোপন কারণ আছে। গোপন আর ছেলে মানুষই কারণ। একটা সময় ছিল যখন রক্তিমদার সঙ্গে দেখা হলে, কথা বললে শরীর আর মনটা কেমন ঝিমঝিম করত। একবার বিরাট বোকামি করে বসলো। তখনও স্কুল শেষ হয়নি। মনে এই ঝিমঝিম ভাব নিয়ে একদিন ফস করে একটা কবিতা লিখে ফেললো। হাবিজাবি কবিতা, ছেলে মানুষ বয়সের ক্রাশ। বোকামি এখানেই শেষ করেনি, রক্তিমদাকে কবিতাটা দেখাতেও গিয়েছিল, পারেনি। রক্তিমদাই এড়িয়ে গিয়েছিল। তারপর থেকে খানিকটা লজ্জা, খানিকটা অপমানে নিজেকে গুটিয়ে নিয়েছিল দিঘি। এমনকি কুট্টির সঙ্গেও যোগাযোগ কমিয়ে দেয়। ফেসবুকে হাজার লোকের সঙ্গে কথা বলেছে, রক্তিমদাকে কখনো খোঁজেনি। কেমন চমকে দিলাম দিঘি? রক্তিম চোখ নাচিয়ে বলল। দিঘি আমতামতা করে বলল, তুমি 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 কবে এলে? রক্তিম দিঘির পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ল। দিঘিকে নকল করে বলল, আমি 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 এখন এলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দিদিকে একবার দেখে যাই, কতটা লম্বা হয়েছে। গলা খুলে হাসতে লাগলো রক্তিম। বসতে বলে দিঘি বলল, বলো কি খাবে, কফি করব? রক্তিম সোফায় গা এলিয়ে বসে বলল, কিছু না, মাসিমা নেই। দিঘি চকিতে চোখ তুলে বলল, কেউ নেই। রক্তিম ভুরুকুচকে বলল, মাসিমা থাকলে একটা কথা ছিল, তোমার হাতে কফি খাওয়া রিস্কের হয়ে যাবে, চিনির বদলে নুন দিয়ে ফেলতে পারো। দিঘি বলল, ইস দেখো না খেয়ে, সেই কবে ছোটবেলায়। রক্তিম দিঘির দিকে তাকিয়ে একটু চুপ করে থাকলো। বলল, চোখ মুখ এমন থমথমে কেন দিঘি? এনি প্রবলেম? দিঘি আর চোখে তাকিয়ে হাতের চেটো দিয়ে মুখ মুছলো। বলল, কই না না, কিছু হয়নি তো। না হলেই ভালো। দিঘি আর চোখে তাকিয়ে দেখলো রক্তিমদার চেহারাটা একটু তামাটে হয়ে গিয়েছে। নিশ্চয়ই বাড়ির বাইরে থেকে রোদে জলে ঘুরছে ইচ্ছে মতো, তবে আরো যেন ভালো হয়েছে। তোমার পড়া কমপ্লিট রক্তিমদা? রক্তিম দুটো মুঠো করা হাত উপরে তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, শুধু পড়া কমপ্লিট নয় দিঘি, ক্যাম্পাসিং এ আমি ভালো চাকরিও পেয়ে গিয়েছি। গুরগাঁওতে জয়েন করে তবে কলকাতায় এসেছি। কোম্পানি ফ্ল্যাট দিয়েছে, অফিস যাতায়াতের জন্য গাড়িও। দিঘি বলল, বাহ, কংগ্রাচুলেশন। রক্তিম এবার সোজা হয়ে বসলো। সিরিয়াস গলায় বলল, শুধু চাকরিতে আমি স্যাটিসফাইড থাকতে পারবো না দিঘি। আনন্দে বাঁচতে গেলে শুধু চাকরি গাড়ি বাড়িতে আমার হবে না। ওগুলো যেমন চাই তেমন আমার গানও চাই। চাকরি আমার প্রয়োজন, গানটা আমার প্যাশন, দুটো মিলে হই হই করে বাঁচবো। দিঘি অবাক হয়ে বলল, গান? রক্তিম লজ্জা লজ্জা মুখ করে বলল, হ্যাঁ গান,
কলেজে যেমন আমি পড়াশোনাও করেছি, তেমন গান বাজনাও করেছি। ঠিক করেছি গুরগাঁওতে বাঙালি ছেলেমেয়েদের নিয়ে একটা গানের দল খুলবো, ব্যান্ড। দিঘির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সে থমকে গিয়েছে। কেরিয়ার আর শখ আহ্লাদ একসঙ্গে এমনও হয়? হবে না কেন? এই তো সামনেই বসে আছে। ঝাঁকড়া এলোমেলো চুল, তামাটে গায়ের রং, কালো টি শার্ট পরা মানুষটা দুটোই নিয়ে বসে আছে। মানুষ তো এমনই হবে, প্রয়োজনের জন্য শখ, ভালোবাসাকে ছাড়বে না। তেমন উল্টোটাও, শখ মেটাতে গিয়ে প্রয়োজনটাকে ডকে তুলে রাখবে না। রক্তিম গাঢ় গলায় বলল, দিঘি, তোমার কাছে একটা জরুরি দরকারে এসেছি। দিঘি অস্ফুটে বলল, কি? রক্তিম বলল, হয়তো টেলিফোনেই বলতে পারতাম, কিন্তু আমি সামনাসামনিই বলতে চেয়েছিলাম। ভয় ছিল এই 5 বছরে বাড়ি টাড়ি বদলে ফেলেছো কিনা। একটু চুপ করে থেকে রক্তিমদা বলল, দিঘি, তোমার কি মনে আছে তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলে? মনে আছে? কান মাথা ঝাঝা করে উঠল দিঘির। কি বলছে মানুষটা? সে কি ঠিক শুনছে, নাকি ঝামেলায় তার টোটাল এলোমেলো হয়ে গেল? কোন রকমে ঘাড়পাত করলো দিঘি। আমি ওই কবিতাটা চাই দিঘি, আমি ওতে সুর দেব, প্লিজ। দিঘি অবাক হয়ে দেখলো তার শরীর আর মনে সেই পুরনো ঝিমঝিম ফিরে এসেছে। 5 বছর আগের অনুভূতি। এসব কি সত্যি ঘটছে? সে অস্ফুটে বলল, যা, ওসব হাবি যাবি, ছেলে মানুষই ছিল। রক্তিম একটা হাত বাড়িয়ে দিঘিকে ছুঁলো, ফিসফিস করে বলল, আমি এতদিন ছেলে মানুষটাকে খুব যত্ন করে ক্যারি করে এসেছি, কাউকে বলিনি, তোমাকেও নয় দিঘি। এবার আমি গান গেয়ে সকলকে জানাবো, এই কথাটা বলতে আমি এসেছি। ভালোই হলো বাড়িতে কেউ নেই, নইলে হয়তো অন্য কোথাও গিয়ে। তুমি রাজি নাও? দিঘি হাত সরিয়ে নিতে গিয়েও থমকে গেল। বিড়বিড় করে বলল, হ্যাঁ রাজি। ছন্দকার স্নেহালকে না বলতে দিঘির একেবারে কষ্ট হয়নি এমন নয়, হয়েছে। তবে নিজের ডিসিশনে জীবনে একজনকে হ্যাঁ বলতে পারার আনন্দ সব কষ্টকে মুছে দেয়, সব ঝামেলা দূর করে। ঝামেলা মুক্ত দিঘি এখন গান লেখা নিয়ে বিরাট ঝামেলায় রয়েছে। শেষ করলাম প্রচেত গুপ্তের গল্প দিঘির ঝামেলা। আমার এই গল্প পাঠটি আপনাদের ভালো লাগলে এই অডিওটাকে অবশ্যই লাইক করে দিন, আর আমার এই গল্প পাঠের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।